প্রেম ক্ষুদ্র এক শব্দের যে এমন ব্যাপ্তি হতে পারে তা এই দিয়েই বোঝা যায়। সে এমনই এক বস্তু যা সময়ের নাগপাশকে অতিক্রম করে ফেলে নির্দ্বিধায়। তাকে কেউ বেঁধে রাখতে পারে না। এই মানব শরীর কালের নিয়মে ক্ষয়ে যায়, মুছে যায় নাম, ঠিকানা, দৈনন্দিনের খুঁটিনাটি জীবনধারা। তবে প্রেম, সে বোধহয় সত্যিই মৃত্যুঞ্জয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অনুভা নাথের লেখা ফল্গুধারা। অনুভা নাথের জন্ম বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত শহর নৈহাটিতে। পেশায় সরকারি সংস্থায় সিভিল ইঞ্জিনিয়ার, লেখালেখি প্যাশন। আনন্দবেলা, সানন্দা, সংবাদ প্রতিদিন, কিশোর ভারতী, শুকতারা, নবকল্লোল, উত্তরবঙ্গ সংবাদ, আজকাল, এই সময় ব্লগ সহ প্রচুর পত্রপত্রিকা, লিটল ম্যাগাজিন, ওয়েবজিন, সংবাদপত্রে তার লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা প্রকাশ পেয়েছে। ফল্গুধারা গল্পটি পালক পাবলিশার্সের অলৌকিক চতুর্দশ নামক গল্প সংকলনে 2022 সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ পেয়েছিল। শুরু হচ্ছে ফল্গুধারা। গল্প পাঠে দ্বীপ, প্রযোজনা ফেরিম্যান অ্যান্ড কোম্পানি। নৈরিত আর মাধুর্যর আলাপ কলেজে। দুজনেই তখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে। সেখান থেকেই শুরু তাদের ভালো লাগা, ভালোবাসা। এখন নৈরিত কেন্দ্রীয় সরকারের জন্য কাজ করে, আর মাধুর্য সবে সবে জয়পুরের পূর্ণিমা কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে সিভিলের প্রফেসরের পদে নিযুক্ত হয়েছে। সদ্য বিবাহিত স্ত্রীকে কর্মস্থানে পৌঁছে দেওয়ার ছুতোয় নৈরিত চলে এসেছে কিছুদিনের ছুটি নিয়ে জয়পুরে। আগামীকাল নৈরিতকে ফিরে যেতে হবে, তাই আজ তারা বেরিয়ে পড়েছে জয়পুর ভ্রমণে। অনেক দারুণ জায়গা দেখেছে ওরা সারাদিন ধরে। তবে এই জায়গাটি, হাদি রানীর কুণ্ড, যেন মাধুর্যর সবচেয়ে বেশি মনে ধরেছে। ভারী সুন্দর এই কুণ্ড। 1200 শতাব্দীর প্রাচীন স্থাপত্য তার অপূর্ব রূপ মেলে ধরে রয়েছিল যেন ওদেরই অপেক্ষায়। देखिए, ये है हादी रानी का कुंड। यहाँ मशहूर फिल्म पहली की शूटिंग हुई थी। किसने बनाया ये कुंड? सन 1200 के करीब सरदार राम रतन चोरावत और उनकी पत्नी हादी रानी के याद में बनाया गया था ये कुंड। মাধুর্য মুগ্ধতা জড়ানো বিস্মিত চোখে 1200 শতাব্দী প্রাচীন অপূর্ব স্থাপত্যের সৌন্দর্য দেখছিল। আর নৈরিত বুঝি তার চেয়েও মুগ্ধ চোখে মাধুর্যকে দেখছিল। মাধুর্যর টানা টানা কালো হরিণের মতো দু চোখ, বিকেলের শেষ আলোর মতো গায়ের রং, গ্রিক দেবীদের মতো টিকলো নাক, কমলা লেবুর কোয়ার মতো ঠোঁট, এমনকি ওর ঢেউ খেলানো অবাধ্য চুলগুলোকে আলতো হাতে কানের পেছনে আটকে রাখার ব্যর্থ চেষ্টা, সবকিছুই অপার মুগ্ধতায় নৈরিত দেখছিল। মশাই সিভিল ইঞ্জিনিয়ার হয়েছেন,
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংরক্ষিত এত সুন্দর একটা স্কাল্পচারে মন নেই কেন? আপাতত তোমার ইঞ্জিনিয়ার বর নিজের সদ্য বিবাহিতা বউয়ের রূপে ডুবে আছে। দ্যাট মাধুর্য এক দৃষ্টে কুণ্ডের জলের দিকে তাকিয়েছিল। ওর হঠাৎ মনে হলো সত্যি কুণ্ডের সেই শান্ত জলধির পাড়ে বসে কেউ যেন ওর অপেক্ষা করছে, ডাকছে ওকে। মাধুর্য ওই লম্বা লম্বা খিলান, পুরনো ভাস্কর্যের মৌতাতে ভরে ওঠা সবুজ টলটলে জলের দিকে তাকিয়ে যেন ওই জলের মধ্যেই অতীতের পাতায় ডুব দিল। দর্শনার্থীদের বাকি দলের সঙ্গে নৈরিত কুণ্ডের ওপরে দাঁড়িয়েছিল। মাধুর্য কিসের টানে যেন ধীরে ধীরে সবুজ পান্নার মতো জলের দিকে লম্বা সিঁড়ি বেয়ে নেমে যেতে থাকলো। মাধুর্য, নেমো না ওদিকে। মাধুর্য! সম্মোহিতের মতো ধীরে ধীরে এক পা করে মাধুর্য এসে পৌঁছল কুণ্ডের সিঁড়ির শেষ ধাপে। এখান থেকে কুণ্ডের জলকে আরো বেশি স্বচ্ছ, আরো বেশি প্রাণবন্ত দেখতে লাগছে। সবুজ গভীর জলের ওপর নাম না জানা একরকম সাদা ফুল ছড়িয়ে ছিটিয়ে ভেসে রয়েছে। একটা মিষ্টি অথচ তীব্র ঝিম ধরা গন্ধে কুণ্ডের ওই চত্বরটা ছেয়ে রয়েছে। যেন মনে হচ্ছে মারিওয়ানার নেশা। মাধুর্য এক অদ্ভুত আচ্ছন্ন করা ভালো লাগায় কুণ্ডের জলের দিকে তাকিয়ে রইল। হঠাৎই সেই জলে একজন সুপুরুষের মুখ ভেসে উঠেই মিলিয়ে গেল। মাধুর্য কুণ্ডের ওপরের দিকে তাকালো, দেখলো ফোন কানে নিয়ে নৈরিত দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে ওর দিকে। মধু, এই মধু, কি হলো? শরীর খারাপ করছে নাকি? না মানে আমি কিছু বুঝতে পারছি না নৈরিত। আমি এখানে নিচে এলাম কি করে? আর ওটা কে ছিল জলে? জলে? জলে কে থাকবে? এই তোমায় দেখে ঠিক লাগছে না। এসো উপরে এসো আমার সাথে, চলো। তখন সন্ধে নেমে আসছে হাদিরানির কুণ্ডে। কুণ্ডটির উঁচু সিঁড়ির দীর্ঘ ছায়া এসে পড়েছে জলে। মনে হচ্ছে যেন কোনো অসমাধিত রহস্য ওই ছায়াগুলোর আবর্তের পরতে পরতে জড়িয়ে রয়েছে। ওরা উপরে উঠে এলে ওদের গাইড এগিয়ে এলেন মাধুর্যর দিকে। মহিলা মাধুর্যর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকলেন। তারপর হাত বাড়িয়ে ওর খোলা চুলের মধ্যে আঙুল চালিয়ে নিজের হাতের চেটো ওদের সামনে মেলে ধরলেন। কিছুক্ষণ আগে কুণ্ডের জলে ভেসে থাকা ওই সাদা ফুলের পাপড়ি ওর চুলে লেগে রয়েছে। ये थारे बालों में ये कहाँ से आया? আমি জানি না, জলে এগুলো ছিল। এখন দেখছি না, আমি বুঝতে পারছি না কিছুই। अंधेरा हो चुका है, आज के लिए बस इतना ही। অন্ধকার তখন ঘন হয়ে এসেছে কুণ্ডের চারিপাশে। নৈরিত একটা প্রবল অস্বস্তি বোধ করতে লাগল। এখানে আসার পর থেকে সবকিছু কেমন
গোলমাল হচ্ছে। মাধুর্যকেও যেন ও চিনতে পারছে না। ও কিরম চুপ হয়ে গিয়েছে। অস্বস্তি কাটাবার চেষ্টায় ও ওদের গাইডের সাথে আলাপ করতে গেল। আগে আপনার নামটা জানা হলো না। भाई साहब, नाम में क्या रखा है? आप हमारे को केसी नाम से बुला सकते हो। আচ্ছা, তাই ডাকবো আপনাকে। আপনি কত কিছু জানেন জয়পুরের ইতিহাস নিয়ে। মানে এত সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে দেখালেন আপনার এই শহরটা, আমরা বড্ড এনজয় করেছি। आजकल के दुनिया में सब आगे देख रहे हैं, पर हमारे इतिहास के बिना हम कुछ नहीं है वैसा। इसीलिए ये सारी कहानियों को महफूज रखना हम अपना फर्ज मानते हैं। মাধুর্যর দিকে আবার এক দৃষ্টে তাকালো কেসি। কিছু একটা ওকে চিন্তিত করছিল। চলে যাওয়ার আগে মাধুর্যর দিকে তাকিয়ে বলল, बेटी, अपना ख्याल रखना। মাধুর্য আর নৈরিত কুণ্ডের বাইরে তখন দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায়। কুণ্ডের চারপাশে সেই সন্ধ্যার ঘনত্ব যেন আরো বেশি করে লেগে রয়েছে বলে নৈরিতের মনে হলো। বাগানের ভেতর ছোট ছোট আলোগুলোকে কেন্দ্র করে তার চারপাশে জমাট বাঁধা কালো আঁধার যেন সন্ধ্যার অন্ধকারকে বাড়িয়ে দিচ্ছে। এই যে চলো বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলো। মাধুর্য আর নৈরিত এখন ফিরছিল মাধুর্যর কোয়ার্টারে। কলেজের প্রফেসর হওয়ার সুবাদে পাওয়া এই কোয়ার্টারেই ওরা থাকছে। আগামীকাল ফ্লাইট ধরে কলকাতায় ফিরে যাবে নৈরিত। তাই আজ যেন সে মাধুর্যকে আরো আঁকড়ে ধরে থাকতে চাইছে। এদিকে মাধুর্য কেমন আনমনা, যেন অনেক দূরে অন্য কোথাও পড়ে আছে ওর মনটা। কদিনে সময় যেন পালকের মতো উড়ে গেল। তোমাকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না। কতজন এমন রয়েছে বলো তো, যাদের চিরবিচ্ছেদ হয়ে গেছে। মানে তুমি এটা কি বলছো? আমিও ঠিক জানি না। কি হয়েছে আমাকে বলবে না? কিছু হয়নি, জানি না, কিছু বুঝে উঠতে পারছি না ঠিক। নৈরিত আর মাধুর্য 3.5 ঘন্টার রাস্তা প্রায় নিস্তব্ধতায় কাটিয়ে কোয়ার্টারে এসে পৌঁছল। মাধুর্যর কোয়ার্টারটি যে কোনো বাগানবাড়িকে হার মানিয়ে দেবে। পুরনো রাজস্থানী ঘরানার দেওয়াল, জানলায় সুদক্ষ হাতে জাফরির কাজ, দরজাগুলোর খিলানের নকশা জয়পুরের রাজারাজড়াদের হাভেলির কথা মনে করিয়ে দেয়। কোয়ার্টারের চারিদিকে সুন্দর কেয়ারি করা বাগান রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হল বাগানের মধ্যে ফোয়ারা দেওয়া জলাধার। ফোয়ারার পাশে গোল করে বসার জায়গা করা আছে। ওদের দুজনের সকালে বা বিকেলের ক্লান্ত অবসরের পুরোটাই এই ফোয়ারার পাশে বসেই কেটে যেত। আচ্ছা, আমি একটু ফ্রেশ হইনি, তোমার গোছানো শেষ করে নাও। আচ্ছা, ফোয়ারার পাশে গিয়ে একটু বসবে? কাল থেকে তো আর সেই সুযোগ হবে না, বলো? এখন ঠিক ইচ্ছে করছে না নৈরিত, আমি বরং একটু স্নান সেরে নিই, মাথাটা খুব ভার হয়ে আছে। আচ্ছা, তাই করো। মধু, তোমার শরীরটা ঠিক আছে তো? না, আমি কাল চলে যাব, চিন্তা হচ্ছে খুব। সেই কুণ্ডটা থাক দেখার না পর কুণ্ডের থেকে কথা, আমি তো বলছি আমি ঠিক আছি, তুমি অযথা চিন্তা করো না, আমি আসছি। আজকের বিকেলের ঘটনা নৈরিতের মনে একটা চোরা অস্বস্তি তৈরি করছিল। তাও সে চেষ্টা করল অন্যদিকে মন দেওয়ার। ইতিমধ্যে
মাধুর্য বাথরুমে ঢুকে বড় গামলা থেকে জল নিতে গিয়ে হঠাৎ খেয়াল করল জলের রংটা কেমন যেন সবুজ হয়ে গিয়েছে, অনেকটা সেই ফেলে আসা কুণ্ডের জলের মতো। আর সেই জলে বিকেলের দেখা সাদা ফুলগুলো ইতস্ততভাবে ছড়িয়ে রয়েছে। সেই মুহূর্তে সে কি করতে বাথরুমে এসেছে সে কথাও তার মনে রইল না। ধীরে ধীরে ওর সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলল ওই সাদা ফুলগুলোর ঝিম ধরানো গন্ধ। এইভাবে ঠিক কতক্ষণ সে বাথরুমে দাঁড়িয়েছিল জানে না। বাথরুমের আলো হঠাৎই বন্ধ হয়ে যেতে তার সম্বিত ফিরল। আর ঠিক তখনই মাধুর্যর কানের কাছে বিশুদ্ধ মারওয়াড়ি ভাষায় পুরুষ কণ্ঠে কেউ বলে উঠল, কে এখানে? মধু, কি হলো? এই তুমি চিৎকার করলে কেন? মধু, ঠিক আছে তো? কি হলো কিছু বলো। হ্যাঁ, কিছু হয়নি। হ্যাঁ, একটা পোকা ছিল। ঠিক আছে। এই পোকা দেখে এরকম কেউ চেঁচায়? এই বেরিয়ে এসো। বাথরুমের আলোটা আবার জ্বলে উঠল। মাধুর্য বিস্ফারিত চোখে খেয়াল করল গামলার জলের রং একেবারে স্বাভাবিক হয়ে গেছে, আর ফুলগুলো উধাও। মাধুর্য স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো। একবার ভাবল নৈরিতকে সবকিছু জানাবে, তারপরেই সেটা নাকচ করল, কারণ এটা একেবারেই বিশ্বাসযোগ্য ঘটনা নয়। ও নিজেই যখন বুঝে উঠতে পারছে না কি ঘটছে, নৈরিতকেই বা কি বোঝাবে? রাত্রে বিছানায় শুয়ে মাধুর্য নৈরিতের বুকে মাথা রেখে সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো মনে মনে ভাবছিল। তারপর নৈরিতের দিকে তাকিয়ে সে বলে উঠল, রি, তোমার কি না গেলেই নয়? না, মানে আরো কয়েকটা দিন থেকে গেলে হতো না? তো আর তো কটা দিন, আমার ট্রান্সফার অর্ডার বেরোলেই জয়পুরে পোস্টিং নিয়ে চলে আসছি আমি। সে তো এখনো অনেক দিন লাগতে পারে। না না না, এই তো কয়েকদিনের ব্যাপার, ততদিন একটু বিরহ সহ্য করো প্রিয়ে। অগত্যা। আচ্ছা, এই কাল কিন্তু অনেক সকালে উঠতে হবে ফ্লাইট ধরতে। এখন ঘুমাতে যাই। ইয়েস স্যার, গুড নাইট। শুভরাত্রি মধু। শেষ রাতে একটা অদ্ভুত অস্বস্তি হতে হঠাৎই মাধুর্যর ঘুম ভেঙে গেল। আধো ঘুম চোখে তার খেয়াল হলো সে কোয়ার্টারের ক্যাম্পাসের ফোয়ারা লাগোয়া বসার জায়গায় বসে রয়েছে। আরে, আমি এখানে কি করে এলাম? ফোয়ারার জলটা এরকম সবুজ, মানে ওই মুখটা কি? মাধুর্য দেখছিল ফোয়ারার জলে গতকালের দেখা শিশু পুরুষটির প্রতিবিম্ব। এবার যেন আরো বেশি স্পষ্ট। মাথায় রাজাতের মতো পাগড়ি, কপালে বিজয় তিলক, কানে রাজপুতদের মতো সোনার কুণ্ডল, পরনে অতি দামি সুসজ্জিত পরিধান, টিকলো নাক ও ভারী গোঁফের আভিজাত্যকে ছাপিয়ে আত্মপ্রত্যয় ভরপুর চোখ দুটো
মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয়েছে মাধুর্যর দিকে। জলের ওপর স্বর পড়ার মতো ছেঁড়া ছেঁড়া অনুভূতি নিয়ে মাধুর্য পুরুষটির চোখের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে পাতলা চাদরের মতো ওর স্নায়ুগুলোর ওপর একটা সূক্ষ্ম আবরণ তৈরি হলো। মাধুর্য লুপ্তপ্রায় চেতনার মধ্যেই অনুভব করল সেই সাদা ফুলের তীক্ষ্ণ মিষ্টি গন্ধ। মাধুর্যর মনে হলো ও কোনো এক কালো গভীর খাদে পড়ে যাচ্ছে। কানের মধ্যে এক টানা বেজে গেল ওই পুরুষটির কথাগুলো। আচমকা মাধুর্যর কানে মোবাইলে অ্যালার্মের শব্দ বেজে উঠল, আর চোখ খোলা মাত্রই ও দেখল বিছানায় নৈরিতের পাশে শুয়ে আছে। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় কিছুক্ষণ কাটল। ওদিকে অ্যালার্মের শব্দ ক্রমশই বেড়ে চলেছে। সে হাত বাড়িয়ে মোবাইলটা বেডসাইড টেবিল থেকে তুলে নিতে গিয়ে দেখল মোবাইলের ঠিক পাশে ওর স্বপ্নে দেখা সাদা ফুলগুলির কয়েকটি পড়ে রয়েছে। মাধুর্য ওই ফুলগুলো হাতে নিয়ে অপলকভাবে দেখছিল। কোনটা স্বপ্ন কোনটা সত্যি সব কিছু কিরকম গুলিয়ে যাচ্ছিল ওর, কিন্তু বেশিক্ষণ ভাবার সময়ও পেল না। নৈরিতের ঘুম ভেঙে গেছে। সে হাত বাড়িয়ে মাধুর্যকে জড়িয়ে ধরল, ওর কপালে চুমু খেয়ে বলল, মধু, তোমায় খুব সুন্দর দেখতে লাগছে। তুমি ঠিক ওই লোকটার মতো কথা বলছো। আরে কি হয়েছে বলো তো তোমার? তুমি কি বলছো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কোন লোকটা? আরে এখানে তো শুধু তুমি আর আমি আছি। সরি, আমার আসলে ঘুমটা ঠিক ভাঙেনি। কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমাকে বলবে? বললে কিন্তু একটু হালকা লাগতে পারে। আসলে কাল কুণ্ড থেকে ফেরার পর থেকেই মাথায় অনেক কিছু চলছিল, তাই বোধহয় এরকম স্বপ্ন দেখলাম। হ্যাঁ, কালকে ওখান থেকেই তোমাকে খুব চিন্তিত লাগছিল। তাই জন্যই জিজ্ঞেস করছিলাম বারবার যে তুমি ঠিক আছো কি না। আসলে ভেবেছিলাম কেটে যাবে ব্যাপারটা, কাটলো তো নাই। স্বপ্নটাকে দেখলে এবার শুনি। একটু চুপ করে থাকার পর মাধুর্য নৈরিতকে সংক্ষেপে স্বপ্নের বিবরণ দিল। বলতে বলতে ওর চোখ আবার পড়ল ওই সাদা ফুলগুলোর ওপর। কি মনে হতে ফুলগুলোর উল্লেখ ও করল না। নৈরিত সমস্ত কিছু মন দিয়ে শুনল। শুনে চিন্তা হলেও ও মাধুর্যকে সেটা বুঝতে দিল না। মাধুর্যর হাতটা শক্ত করে ধরে শান্ত গলায় উত্তর দিল, বুঝলাম। আসলে তুমি মানুষটা না খুব সেন্সিটিভ, তাই তোমার উপর সব কিছুর প্রভাবটা বড্ড বেশি করে পড়ে। চিন্তার কোনো কারণ নেই। অল্প দিনের মধ্যেই আমার জয়পুরে ট্রান্সফার হবে, আর তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। রি, তাই যেন হয়। তুমি তাড়াতাড়ি চলে এসো। Flight SK84 from Jaipur to Kolkata is departing in 10 minutes from gate number 8. নৈরিতকে এয়ারপোর্টে সি অফ করে বাড়ি ফিরে এসে মোবাইলে ওর ছবি দেখতে দেখতে মাধুর্যর চোখ জলে ভরে উঠল। সদ্য বিচ্ছেদের কষ্ট ফাঁকা ঘরে যেন আরো বেশি করে মনে হচ্ছিল। তখন দুপুরবেলা।
শীতের সূর্যের আলো জানলার জাফরির মধ্যে দিয়ে ঘরের মেঝেতে পড়ে এক অপূর্ব আলো আঁধারির আলপনা সৃষ্টি করেছে। কে কে তুমি? মাধুর্য হঠাৎ নিজের ঘাড়ের কাছে কারোর গরম নিঃশ্বাস অনুভব করল। কি চাই তোমার? কেন আমাকে এভাবে বিরক্ত করছো? আমি শুধু রিকে ভালোবাসি। চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। চলে যাও, চলে যাও এখান থেকে। শীতের ঠান্ডার মতো মাধুর্যর কান্নার অসহায়তা চারিদিকের পরিবেশকে ভারী করে তুলল। মাধুর্য কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন বেলা শেষ হয়ে আসছে। বিকেলের ক্লান্ত সূর্য শীতের সন্ধ্যাকে সমস্ত দিনের হিসেব বুঝিয়ে দিয়ে যেন তড়িঘড়ি বিদায় নিতে ব্যস্ত। মাধুর্য কি মনে করে বেডসাইড টেবিলে রাখা সাদা ফুলগুলোর দিকে তাকালো। অবাক হয়ে দেখল ফুলগুলো এখনো একই রকম তাজা। যেন মনে হচ্ছে সদ্য গাছ থেকে তুলে আনা হয়েছে। সে বুঝতে পারছিল না এসব কিছু কেন ওর সাথে ঘটছে। নৈরিতকে ফোনে নিজের কথা বলতে ওর আর ইচ্ছে করছিল না। তবে ও এইটুকু বুঝতে পারছিল যে কোনো একটা রহস্যময় ঘটনা ওর সঙ্গে ঘটছে, যে ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ও সেন্টার টেবিলের ওপর রাখা নৈরিত ও নিজের বিয়ের দিনে তোলা ছবিটা হাতে তুলে নিতেই মেঝেতে পড়ে যাওয়া ছবিটায় নৈরিতের মুখটা অদ্ভুতভাবে বেঁকে গেছে। মাধুর্য ওপরের দিকে তাকিয়ে অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে বলল, তুমি কে আমি জানি না, কেন আমার সঙ্গে এরকম করছো তাও বুঝতে পারছি না। তবে আমি তোমাকে ভয় পাই না, পাই না। সারাটা রাত মাধুর্য দু চোখের পাতা এক করতে পারেনি। কিন্তু পরের দিন সকালে একরাশ ক্লান্তি নিয়েও ঠিক করল কলেজে যাবে, কারণ কোয়ার্টারের এই পরিবেশ ওর কাছে ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। সকালের উজ্জ্বল আলোয় গত কয়েকদিনের ঘটনাকে মাধুর্যর অলিক বলে মনে হচ্ছিল। কলেজে পৌঁছে ছাত্রছাত্রীদের মধ্যে নিজেকে বেশ প্রাণবন্ত বলে মনে হচ্ছিল ওর। মাধুর্য নিজেকে বোঝাচ্ছিল এগুলো সবই ওর মনের ভুল। আজকের পরে হয়তো এই ঘটনাগুলো ওর সঙ্গে আর ঘটবে না। সেদিন ছিল সার্ভে ল্যাবরেটরি। থিওটোলাইট সার্ভে হাতে কলমে শেখানোর জন্য মাধুর্য ওর ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ লাগোয়া একটা মাঠে এলো। এই মাঠটি ওর খুব প্রিয়। সবুজ ঘাসের মধ্যে পা ডুবিয়ে হাঁটতে ওর বড় ভালো লাগে। মাঠের পূব দিকে পুকুরের ধারে শীতের বাগানের মধ্যে বসতে ওর দারুণ লাগছিল। আজও ও ছাত্রদের কয়েকটি সার্ভের কাজ দিয়ে পুকুরের ধারে গিয়ে বসবে ঠিক করলো। প্লিজ কমপ্লিট ইউর টাস্ক ফর দ্য সার্ভে। আমি এখানেই আছি। মাধুর্য পুকুরের পাড়ে গিয়ে বসল। দুপুরের রোদের পরশ জড়িয়ে বাতাস পুকুরের জলের সঙ্গে আনাকানি করতে করতে ঢেউয়ের মতো বয়ে চলছে। সেই জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে মাধুর্যর কেমন যেন একটা ঘোর লেগে গেল। জলের অতল গহ্বর থেকে
এমন এক দুর্নিবার হাতছানি ভেসে এলো, যার টানে মাধুর্য এগিয়ে গেল জলের কাছাকাছি। ঝিমঝিমে অনুভূতির সঙ্গে লক্ষ্য করল আগের ঘটনাগুলোর মতো এবারও জলের রং পান্নার মতো সবুজ, ও তাতে ইতস্ততভাবে ছড়িয়ে রয়েছে সেই সাদা ফুল। সম্মোহিতের মতো মাধুর্য জলের মধ্যে ধীরে ধীরে নেমে গেছিল। সে এগিয়ে চলল আরো গভীর জলের দিকে। জ্ঞান হারানোর আগের মুহূর্তে জলের মধ্যে ভারী কিছু পড়ার শব্দ আলগা করে মাধুর্যর কানে এলো। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে।